নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন হাসান আজিজুল হকের লেখা একটি আত্মরক্ষার কাহিনী। বেলা 9:30টার দিকে বাসার মোটামুটি সবাই ব্যস্ত। মা হিমশিম খাচ্ছেন রান্নাঘরে। বড় মেয়ে খেয়ে কলেজে যাবে, তারপরের এক মেয়ে, 2 ছেলে যাবে স্কুলে। তারা লাগিয়েছে সবাই। ঠিক এই সময় পূব দিকের বারান্দা থেকে মুখ উঁচু করে হাউমাউ করে চিৎকার করে উঠল বড় ছেলে। কাজ করতে করতে মা চমকে উঠে বললেন, কে চেঁচিয়ে উঠল রে অমন করে? বড় মেয়ে আমিনা জবাব দিল, ওই বাদর রেজা, আবার কে হবে? অমন করে চিৎকার করে উঠলো কেন? কে জানে, ভাত দাও দেখি শিগগির, সময় হয়ে গিয়েছে। আবার একটা অব্যক্ত জড়ানো জড়ানো চিৎকার করে উঠল রেজা। মা বললেন, দাঁড়া তো দেখে আসি কি হয়েছে ওর। পূব দিকের বারান্দায় রেলিংয়ে ভর দিয়ে রেজা তখনও চেঁচাচ্ছে। কি হলো রে, চেঁচাচ্ছিস কেন? মা ওর সামনে এসে দাঁড়ালেন। চিৎকার বন্ধ করে চুপ করে গিয়েছে তখন রেজা। কি হয়েছে রে? কি আবার হবে? মায়ের উপর ভাসা ভাসা স্থির চোখ দুটি রেখে শান্ত গলার জবাব দিল ছেলে। কিছু হয়নি তো, এমন বিকট চিৎকার করছিস কেন? আমি চিৎকার করিনি, কেমন একগুঁয়েমির সঙ্গে বলল রেজা। পিছনের ঘর থেকে পড়তে পড়তে বই বন্ধ করে 8 বছরের মেয়ে টুনি বেরিয়ে এলো। মায়ের দিকে চেয়ে দুষ্টু মেয়ে যেন বড় ভাইয়ের কোনো গোপন অপরাধের কথা বলে দিচ্ছে এমন ভাবে বলল, বড় ভাই গান করছিল মা। গান করছিল? মা যেন ব্যাপারটার মর্ম নিতে পারেন না। স্থির অপলক চোখে মায়ের দিকে চেয়ে রয়েছে রেজা। মা অবাক হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন ছেলের সামনে। তারপর যেন শিউরে ওঠেন ভিতরে ভিতরে। ভয় ভয় করতে থাকে তার। সুন্দর আর পুষ্টু হয়ে উঠেছে রেজার শরীর। ফর্সা রংটা টকটকে হয়ে উঠেছে। ঠোঁটের উপর গোঁফের রেখা স্পষ্ট। মুখটা যেন অনেকটা বড় হয়ে গিয়েছে। চোয়াল একটু স্পষ্ট আর বুকের উপর কালো লোমের আভাস। সকালের রোদে ওর চুল, চোখ, মুখ, চেহারা সব মিলিয়ে তাকে একটি সুন্দর পূর্ণাঙ্গ মানুষের মতো দেখাচ্ছে। মায়ের বুকটা মুচড়ে উঠল, আর সেই সঙ্গে সেই বিশেষ মুহূর্তে এক ধরনের আতঙ্ক আর ভয় বোধ করলেন তিনি। কত সুন্দর মনে হচ্ছে ছেলেটিকে। মায়ের দুর্বল শরীর কেঁপে উঠল, আর একটু কাঁধ ছাকিয়ে ঘাড় বেঁকিয়ে রেজা বলল মাকে শুনিয়ে, হ্যাঁ, গান করছিলাম আমি। মা ক্লিষ্ট হাসলেন, আর যেন নিজেকেই বলতে বলতে ফিরে গেলেন রান্নাঘরে। অমন পিলে চমকানো গান আর গেও না বাপু, কোন দিন হার্ট ফেল করব আমি। ওইখানে দাঁড়িয়ে একটুক্ষণ কি ভাবল রেজা। তারপর বাসা থেকে বেরিয়ে এসে দাঁড়ালো ধুলো ভর্তি রাস্তায়। ম্যাট্রিক পরীক্ষার পর লম্বা ছুটিটা যেন কাটছিল না ছেলেটির। একটুক্ষণ দাঁড়িয়ে রইল সে। শুনতে পেল মা বলছেন, কোথায় গেল রে রেজা? চিলের মতো তীক্ষ্ণ গলায় এঘর থেকে টুনি বলল, জানি না মা। মা আবার বললে, ওদের পরীক্ষার ফল কবে বেরোবে জানিস আমিনা? কাপড় পরতে পরতে ব্যস্তভাবে জবাব দিল আমিনা, কে জানি মা, বেরোবে বোধহয় শিগগির। দক্ষিণ মুখে এগোলো রেজা শহরের চায়ের দোকানগুলোর দিকে। এতক্ষণে বন্ধু বান্ধব এসে গিয়েছে।
আড্ডা জমে উঠেছে নিশ্চয়ই, কিন্তু দুপাগেই ফিরল সে। মা বলেছে নিষ্কর্মার মতো আড্ডা দেওয়া ভালো নয়। নিজের মনে মায়ের কথাটা আওড়ে নেয় একবার। তাহলে সে কোথায় যাবে? উত্তর দিকে যাওয়া ঠিক নয়। মা অবশ্যই নিষেধ করেনি, কিন্তু মা তো জানে না। জানলে নিশ্চয়ই নিষেধ করত। উত্তর দিকে যেতে পারে না সে, তার যাওয়া উচিত নয়। ভাবতে ভাবতে অন্য মানুষের মতো উত্তর দিকেই এগোলো সে। শহরের ঘন বসতির শেষে সেই চৌকো মাঠটার একদিকে বড় গাছ আর ঝোপ জঙ্গলের মধ্যে পুরনো একতলা বাড়িটা, পলেস্তারা খসা নির্জন। ইটের রাবিশের ফাঁকে ফাঁকে শ্যাওলা আর মরা ঘাস। আনমনে খানিকটা এগোতেই চমকে দাঁড়িয়ে গেল রেজা। সে ভাবল, আমি কেন এদিকে হাঁটছি? নিজের মনে আটকে ওঠে ছেলেটা। বুকের ভেতর থেকে কে যেন বারবার বললে, তোমার ওদিকে যাওয়া উচিত না, ছি, তোমার মতো এমন একটা ভালো ছেলে, ছি ছি। চলতি বছরের প্রথম দিকে ছেলেটির গোঁফ উঠেছিল। তারপর একদিন রিক্সাওয়ালার সঙ্গে কথায় কথায় ঝগড়া বাঁধতে হঠাৎ ঠাস করে একটা চড় কষিয়েছিল রিক্সাওয়ালার গালে। মাথায় হাত দিয়ে বসে পড়েছিল লোকটা। বাড়ি এসে অনুশোচনায় প্রায় কেঁদে ফেলেছিল রেজা। মা বলেছিল, মানুষ বড় হলে তার গায়ে জোর হয়, তাই বলে সে তো আর জন্তু হয়ে যায় না, সে মানুষই থাকে। নিজের ঘরে এসে পুরনো বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে হঠাৎ দুঃখে কেঁদে ফেলেছিল রেজা, এবং অত্যন্ত তৃপ্তির সঙ্গে নিজের চোখ থেকে জল ঝরতে দেখেছিল। গাল বেয়ে বড় বড় দুটি অশ্রুর স্রোত নেমে এসেছিল। হঠাৎ তার চোখ পড়েছিল নিজের হাতের ওপর। নাড়াচাড়া করতে ফুলে ফুলে উঠছিল পেশিগুলো। আমি খুব অন্যায় করেছি, ভারী অন্যায় করেছি। লোকটার গায়ে হাত তোলা আমার নিশ্চয়ই অন্যায় হয়েছে, কিন্তু রেজা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, একটা থাপ্পড়ে কেমন উল্টে পড়ল লোকটা। আশ্চর্য হয়ে ছেলেটা নিজের প্রতিবিম্ব দেখছিল। কালো হয়ে ওঠা গোফে হাত বুলোচ্ছিল। এর কয়েকদিন পরেই স্বপ্নের মধ্যে আশ্চর্য শিহরণ বোধ করল সে। ব্যাপারটা এত অস্পষ্ট আর আবছা যে সে প্রায় কিছুই বুঝতে পারল না, কিন্তু অদ্ভুত ভালো লাগলো তার। রক্তের মধ্যে কেমন রিন রিন করে উঠল, আর তারপর সবটা কেমন ঘোলাটে ধূসর ও অবর্ণনীয় যে ভাবতে গেলে এখনো তার মাথা ঝিমঝিম করে। ঘুম ভেঙে সেই প্রথম নিজেকে আবিষ্কার করল সে, আর সঙ্গে সঙ্গে বুঝতে পারল যে এ আবিষ্কারের কথা আর কাউকে বলা যাবে না, মাকে না, বুবুকে না, কাউকে না। সে তৃপ্ত এবং বিমর্ষ হল। একটা অপরাধ করে ফেলার ভাব এলো তার মধ্যে। ভয়ানক গম্ভীর আর উদ্ধত হয়ে উঠল সে। বুবুর সঙ্গে মারামারিটা আর তেমন জমে না, সেই সময় চিন্তা করছিল রেজা। চুল কিংবা হাত চেপে ধরলেই বুবুর জারিজুরির শেষ। আর তাছাড়া বুবু অনেক বড় হয়ে গিয়েছে। বুবু কত বড় হয়ে গিয়েছে ভাবতে গিয়েই মনে পড়েছিল আরেকটি মেয়ের কথা। আর সেই মেয়েগুলো সত্যি সত্যি কেন বড় চিন্তা করতেই রেজার মুখে রক্ত এসে পড়েছিল। ঠিক এমনই অবস্থায় বাসার সামনে দিয়ে ধুলো ভর্তি যে রাস্তা উত্তরমুখী গিয়েছে, সেই রাস্তা ধরে পলেস্তারা খসা নির্জন বাড়িটায় যেতে তার অত্যন্ত ভালো লাগতে আরম্ভ করল। সেই দিনগুলোর কথা মনে পড়ে না যখন হাসি খুশি মোটা ভদ্রমহিলাটি রেজাকে জিজ্ঞেস করেছিলেন। আমিনার সঙ্গে আলাপ ছিল ভদ্রমহিলার। বেড়াতে গিয়েছিল রেজা আমিনার সঙ্গে, কিন্তু আমিনা ওকে জোর করে নিয়ে গিয়েছিল বলা যায়। সেই ভদ্রমহিলাটি রেজাকে জিজ্ঞেস করেছিলেন, কি নাম তোমার? রেজা।
কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9-এ। পরিচয় হয়েছিল 1 বছর আগে। রেজার মুখটা তখনও কচি ছিল। বা চমৎকার, বসো, তোমরা কি খাবে? চা? আমিনা আপত্তি করেছিল। না না, চা খাবো না, হাঁটতে হাঁটতে চলে এলাম এমনি। আপনি তো বেরোচ্ছিলেন কোথাও। ভদ্রমহিলা বলেছিলেন, না আর বেরোবো না আজ, বাইরে এমন কোনো কাজ নেই। তার ফুটফুটে ছোট বাচ্চাটিকে আদর করতে করতে ওর গালে পাউডারের পাপ বুলোতে বুলোতে তিনি তার ভ্যানিটি ব্যাগ খুলেছিলেন। 2টো চকলেট বের করে রেজার দিকে বাড়িয়ে বলেছিলেন, নাও। রেজা অস্বস্তিতে ঘেমে উঠেছিল। আমিনা বলেছিল, নে না, ভারী লজ্জা দেখছি। চকলেট 2টো নিয়েছিল রেজা, আর লোভার তো কিশোরের মতোই কচমচ শব্দ করে ওপরের কাগজটা ছিঁড়ে ফেলে মুখে পুড়েছিল চকলেট। আমিনাকে দিতে গেলে সে হা হা করে উঠেছিল। আমি কি খুকি চকলেট খাবো? ভদ্রমহিলা বলেছিলেন, আমি কি খুকি? আমি তো খাই, নাও। হঠাৎ কি খেয়াল হয়েছিল বাচ্চাটার, গলা ফাটিয়ে চিৎকার করে উঠেছিল, দিও না, দিও না, দিও না। মাটিতে গড়াগড়ি দিচ্ছিল মেয়েটি। বাসায় ফেরবার পথে আমিনা বলল, উনিকে জানিস? রেজা ঘাড় নাড়ল, সে জানে না। উনি গার্লস স্কুলের টিচার। ও, তুই দেখিসনি কোনোদিন? না। থাপ্পড় দেব তোর গালে, কোনোদিন দেখিসনি? উনি তো আমাদের বাসার সামনে দিয়ে হেঁটে যাওয়া আসা করেন। বলছি দেখিনি। তুই খুব ভালো ছেলে রে। আমিনা চাপা হাসি হাসল। একটু পরে রেজা জিজ্ঞেস করল, উনি ওই বাড়িতে একা থাকেন? হ্যাঁ। বাবা, ভয় করে না? তোমার মতো ভীতু নাকি? ভয় করবে কেন? একা থাকেন কেন? একা কেন, সঙ্গে বাচ্চা মেয়ে রয়েছে, বুড়িঝি থাকে। ও, ওর স্বামী থাকেন না কেন? কোথায় থাকেন? তা আমি জানি না। বুবু স্কুলের হেডমিস্ট্রেস নাকি উনি? না, কিন্তু বিএ পাস। ওই মেয়েটা ওর তো? হুল্লুক একটা, কার মেয়ে বুঝতে পারলি না? উড়ে আসবে নাকি আকাশ থেকে? বুবুর হঠাৎ রাগার কারণটা ধরতে পারেনি রেজা। ব্যাপারটা যদি এমনই হতো তাহলে আজ কেন প্রত্যেক দিন যেতে আপত্তি কি? যেমন আগে যেত। বুবুর সুপারিশ ধরে আগের মতো বলা যেত, ইংরেজি কবিতাটা পড়িয়ে দিন না একটু। আমিনাকে ধরে সরল মনে এই সুবিধাটা করে নিয়েছিল রেজা। হাসতে হাসতে রাহেলা, মানে সেই ভদ্রমহিলার নাম ছিল রাহেলা, তিনি বলতে পারতেন, এসো এসো, বিনা কাজে তো আসবে না। তারপর চেয়ারটা দেখিয়ে দিয়ে বলতেন, বসো, খবর কি বলো? আমিনার আর পাত্তাই পাওয়া যায় না, কি ব্যাপার? রেজা বলতো, ব্যাপার আবার কি? বুবু বোধহয় ব্যস্ত আছে পড়াশোনা নিয়ে, পরীক্ষা এসে গেল তো। তা তুমি আসতে পারো মাঝে মাঝে। দাঁড়াও, চা করতে বলি ঝিকে। না না, চা খাবো না এখন, কবিতাটা একটু বুঝিয়ে দিন। হবে, অত ব্যস্ত হচ্ছ কেন? চকলেট খাবে নাকি? আমার কাছে সবসময় চকলেট থাকে। বয়স্ক খুকুর মতো তিনি অত্যন্ত চকলেটের ভক্ত ছিলেন। প্রচন্ড আপত্তি করে উঠত রেজা, না না, চকলেট খাবো না। তা ইংরেজিটা নেহাত মন্দ পড়াতেন না রাহেলা। ঋণঋণে গলা নিয়ে আবৃত্তি করতেন। তারপর মাস্টারের ভঙ্গিতে বলতেন, কবি এখানে বলতে চাইছেন এই যে। ভালোই বুঝতো রেজা। প্রায় প্রত্যেক শুক্রবারে আসত সে। দুপুরে খেয়ে বিশ্রাম নিতেন রাহেলা। প্রায় দেখা যেত বুকের নিচে বালিশ রেখে পড়ছেন। বাচ্চা মেয়েটি দাপাদাপি করে বেড়াতো ঘরময়। তারপর অনেক সময় মেঝেতেই ঘুমিয়ে পড়ত।
ইংরেজিটা একটু ভালো করে শেখার জন্য আসতো রেজা। এখন সে 3 সত্যি করে বলতে পারে। এরপর সেই ঘটনাটা ঘটল। সেই ঘুমের মধ্যে শিরশির করে উঠল শরীরটা। জেগে উঠে সে যে কি স্বপ্ন দেখল ঠিক করতে পারল না। আর সেই দিনই আবিষ্কার করলো সে একটা গোপন আবিষ্কার, কাউকে যা বলা যায় না। কিন্তু সেদিন সেই শীত শীত শুক্রবারের দুপুরে রাহেলার বাসায় যাবার পিছনে তার আর কোনো উদ্দেশ্য ছিল না। সদর দরজাটা সেদিন খোলা ছিল। ভেতরে ঢুকে রেজা দেখল রাহেলার ঘরের দরজাটা ভেজানো। ছোট মেয়েটা নিশ্চয়ই ঘুমিয়েছে। সে জেগে থাকলে বাড়িটা তোলপাড় করে রাখত। ঝিটা এ সময় থাকে না। ভেজানো দরজাটা সামান্য খুলে উকি দিল রেজা। একজন শায়িতা চোখে পড়ল তার। ঘুমিয়ে পড়েছেন। একটা ইংরেজি বই মাথার কাছে, ভেজা চুল ছড়ানো বালিশের উপর। মুখটা ভালো দেখা যাচ্ছে না। ঘুমন্ত চোখ আধ বোঝা। চোখের সাদা ক্ষেত্র দেখা যাচ্ছে। শাড়ির আঁচল খসে পড়েই মেঝেতে লুটোচ্ছে। রেজার নিঃশ্বাস যেন গলায় এসে আটকে গেল। অসম্ভব ভয়ে তার তৃষ্ণা পেল। একটা দারুণ দৌড় দিয়ে সে পালাতে চাইল। হরিণের ক্ষিপ্রতা নিয়ে তার 2টি পা অনড় হয়ে রইল। যে দৃশ্য কোনোদিনও দেখেনি কিংবা দেখলেও নজর করেনি, তেমনই একটা দৃশ্য এই প্রথম দেখল সে। আর এইরকম দৃশ্য দেখলে মনে যে ভাবনা আসে, সেই অপরিচিত ভাবনা এলো এই প্রথম তার মনে, যার কোনো অর্থ নেই তার কাছে, যা সে বুঝল না। কিন্তু আত্মরক্ষা করার কথাটা কেমন করে মনে এলো তার। সঙ্গে সঙ্গে ভীষণ ভয় পেল সে। রাহেলার বুকের উদ্ধত বৃন্ত কাঁপছে, কাঁপছে, থরথর করে কাঁপছে, আর নিঃশ্বাসের সঙ্গে ওঠানামা করছে। উৎকণ্ঠা, ভয় আর বিস্ময় নিয়ে রেজা ভাবল তার পালিয়ে যাওয়া উচিত। কোনোদিনও আর এখানে তার না আসা উচিত। কিন্তু হরিণ শিশু যেমন অজগরের চোখের দিকে চেয়ে অনড় হয়ে দাঁড়িয়ে থাকে, কিছু না বুঝে রেজা দাঁড়িয়ে রইল ঠিক তেমনই করে। সে চেয়ে রইল সেই উঁচু বৃন্ত দুটির দিকে। গলা থেকে বুকের ধার ঘেঁষে ফাঁকা পুষ্ট উজ্জ্বল রঙের জায়গাটার দিকে তার নজর পড়ল। একটা অবুঝ উজ্জ্বল বিস্ফারিত দৃষ্টি ধীরে ধীরে নেমে এলো অগভীর প্রশস্ত নিতম্বের উপর, জঙ্ঘার উপর। দৃষ্টিটা মাথা কুটে মরতে চাইল, কিংবা বলা যায় দৃষ্টিটা অস্বাভাবিক তীব্র হয়ে যেন অন্ধ করে দিতে চাইছে তাকে। রাহেলার ডান পা অর্ধেক গুটানো, বাঁ পা ছড়ানো, আর পুষ্ট নরম পায়ের ওপর দেহের শাড়ির একটু অংশ স্খলিত। শিথিল, ক্লান্ত আর আয়েসি সেই ভঙ্গি। ছেলেটা যেন তার মৃত্যু প্রত্যক্ষ করল। তার বুকের ভেতর থেকে কে আর্ত চিৎকার করে উঠল প্রচণ্ড কণ্ঠে, ছি, তোমার মতো ভালো ছেলে। কিন্তু অস্পষ্ট, অশরীরী ও অল্প কতকগুলি ইচ্ছা দ্রুত পদচারণা শুরু করল তার রক্তের মধ্যে, এবং শিকারী পশুর মতো মরিয়া, সাংঘাতিক, তৎপর। ক্রুদ্ধ একটা আবেগ তাকে যেন ছিঁড়ে খণ্ড খণ্ড করতে চাইল। কানের কাছে চিলের মতো তীক্ষ্ণ কণ্ঠে আমিনা চিৎকার করে উঠল, তুই খুব ভালো ছেলে রে। মার খাওয়া জন্তুর মতো অকস্মাৎ পিছু হটল রেজা। ঠিক সেই সময় দরজায় শব্দ হলো, আর চোখ মেললেন রাহেলা। কে কে ওখানে? ধরা পড়া চোরের মতো বিব্রত, বিবর্ণ, অসহায় কণ্ঠে রেজা বলল, আমি রেজা। ওখানে দাঁড়িয়ে রয়েছ কেন? ভেতরে এসো। না, আজ যাই। যাবে কেন? এসো। ভিতরে ঢুকল রেজা। ভয় যেন শুকে উঠেছে ছেলেটা। ওর দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন রাহেলা স্তিমিত চোখে। আস্তে আস্তে উজ্জ্বল হয়ে উঠল তার চোখ।
ছোট্ট হাই তুলে বললেন, ঘুমিয়ে পড়েছিলাম। কি বিশ্রী একটা অভ্যাস হয়েছে, খাওয়ার পর অবসাদ থাকলে ঘুম আসবেই। আশ্চর্য শান্ত রেহেলা, কিন্তু উনি আঁচলটা টেনে নিতে অত দেরি করছেন কেন? কেমন নিশ্চিন্ত মনে আঁচলটা একটু একটু করে টানছেন, আর দেহের চাপে শাড়ির যে যে জায়গায় ভাঁজ পড়েছে সেগুলো সমান করছেন। পায়ের উপর কাপড়টা টানতে পায়ের সাদা অংশটা আবার ঝিলিক দিল। চলে যাচ্ছিলে কেন? ডাকতে পারোনি? ভাবলাম থাক, ইংরেজি পড়িয়ে দিতে হবে নাকি? আজ আর কিছুতেই সহজ হয়ে রেজা কথা বলতে পারল না। বলল, মানে আমার আবার অসুবিধা কি? তবে রোজ রোজ নাই বা পড়লে। আজ এসো গল্প করি, ভারী মজার মজার গল্প জানি আমি। রেজা চুপ করে বসে রইল। তাকে যেন দীক্ষা দিলেন রেহেলা। তার নিজের কথা বললেন, জীবনের একাকিত্ব আর নিঃসঙ্গতার কথা বললেন। হঠাৎ এমন এক সুরে কথা বলতে শুরু করলেন যেন রেজা একটি বয়স্ক মানুষ। বললেন, জীবনে যা চাওয়া যায় তাই তো আর পাওয়া যায় না। কিছুই বোধহয় পাওয়া হয়ে ওঠে না জীবনে। খুঁজতে খুঁজতে জীবন শেষ হয়ে যায়। শেষে দেখা যায় আমি একা, বুঝলে? বিকেল হয়ে এসেছে একসময়। বন্ধ জানালার ফাঁক দিয়ে এক চিলতে মরা বিবর্ণ লাল রোদ এসে রাহেলার মুখে পড়ল। টকটকে লাল হলো তার মুখ। ভিজে আবছা করুণ চোখে চেয়ে থাকতে থাকতে নিঃশব্দে হেসে উঠলেন তিনি। তারপরে একেবারে অকস্মাৎ আচমকা উঠে এসে রেজার মুখটা দুহাতে গ্রহণ করে ও ঠোঁটে বারবার চুমু খেলেন আর বললেন, আমি একেবারে একা, তুমি আসবে না? তুমি মাঝে মাঝে আসবে না আমার কাছে? যেন বাজ পড়ল রেজার মাথায়, আর মুহূর্তে প্রাণহীন হয়ে গেল সে। পর মুহূর্তে উঁচু চোয়াল কৈশোর উত্তীর্ণ ছেলেটির বুকে প্রচণ্ড একটি ঝড় যেন পাঁজর বিদীর্ণ করে বেরিয়ে আসতে চাইল, কিন্তু ঘাড় নেড়ে জানালো সে আসবে। তারপর কঠিন হাতে ঠোঁট দুটো ঘষতে ঘষতে সে বেরিয়ে এলো। নির্মমভাবে ঠোঁট দুটো ঘষতে ঘষতে ছেলেটি একরকম ছুটে বেরিয়ে এসেছিল। ভূত দেখেছিল যেন সে। জোড়ো রোগীর মতো তার চোখ দুটো লাল হয়ে গিয়েছিল। থরথর করে কাঁপছিল সে। আরক্ত হয়ে উঠেছিল তার মুখ। নিজের কাছে বারবার প্রতিজ্ঞা করেছিল সে, আমি আর যাব না, কোনো দিনও যাব না ওই ডাইনির কাছে, কোনো দিনও না। কিন্তু সেদিন রাতে একা শুয়ে তার মনে ভেসে উঠেছিল ছবিটা। সুডোল নরম দুটি বুকের বৃন্ত কাঁপছিল বসন্ত বাতাসে নতুন পাতার মতো। চকচক করছে লাল রঙের জামা। ঘুমের মধ্যে নিচের ঠোঁট ছিল একটু স্ফুরিত। সাদা দাঁতের প্রান্তদেশ দেখা যাচ্ছিল। তার দৃষ্টিটা নেমে এসেছিল নিজের অজান্তে বুকের উঁচু সীমানা পেরিয়ে প্রশস্ত নিতম্ব দেশের উপর। সেই বিপজ্জনক বাঁকে তার দৃষ্টিটা ফাঁদে পড়া পশুর মতো আটকে ছিল। দৃষ্টিটা যেন মাথা কুটে মরতে চেয়েছিল। অস্থির হয়ে উঠল ছেলেটি। তারপর সেই নিচু কোমল স্বরে কথা বলা। বিকেলের এক চিলতে রোদ লাগা রক্তাভ মুখটি অকস্মাৎ চেপে বসল তার ঠোঁটে। প্রায় অসুস্থ হয়ে উঠল রেজা। একটু একটু করে কে যেন তাকে গ্রাস করল, পূর্ণ করল, আর তার অসম্ভব ভালো লাগতে শুরু করল। রাহেলার কাছে আর ঠিক ইংরেজি শেখার জন্য যাওয়া ছিল না, কিন্তু শিক্ষয়িত্রী তিনি ঠিকই ছিলেন। রেজা যেন দীক্ষা নিচ্ছিল তার কাছে। নতুন একটা দেহ পাওয়ার সঙ্গে সঙ্গে নতুন বিবেকও পেল সে। দুই ঠোঁট জ্বালা করে উঠত।
বুকের ভেতর বিবেক যখন চিৎকার করত, অপরাধ করার ভারী বোঝা যতই তাকে চেপে ধরত, ততই নেশাগ্রস্তের মতো সে সেই উপহার নিয়ে আসত। ম্যাট্রিক পরীক্ষার পর দীর্ঘ ছুটিটায় ছেলেটির করার কিচ্ছু ছিল না। সেদিনও সে নির্জন পলেস্তরা খসা একতলা বাড়িটার সামনে এসে দাঁড়ালো, আর হঠাৎ তার খেয়াল হলো সেদিন শুক্রবার নয়। আনন্দে যেন সে হালকা হয়ে উঠল। তার মনে হলো কে যেন বন্দিদশা থেকে খানিকক্ষণের জন্য তাকে মুক্তি দিল। রাহেলা নিশ্চয়ই স্কুলে গিয়েছেন মেয়েকে নিয়ে। বাড়িতে কেউ আছে কিনা জানার জন্যই নিশ্চিন্ত মনে দরজায় টোকা দিল সে। নিশ্চয়ই ঝিটা বাড়িতে আছে। কিন্তু দরজা খুলে দিলেন রাহেলাই। দু পা পিছিয়ে দাঁড়ালো রেজা। অবাক গলায় জিজ্ঞেস করল সে, আপনি স্কুলে যাননি? না, ছুটি নিয়েছি, শরীরটা ভালো নেই। শুকনো শুকনো দেখাচ্ছে তাকে। ভারী গোল মুখটা যেন হালকা আর ছোট হয়ে গিয়েছে। রুক্ষ চুলগুলো পিঠের ওপর এলানো। মৃদুস্বরে বললেন, দাঁড়িয়ে রইলে কেন, এসো ভিতরে। স্থির দৃষ্টিতে চাইলেন রেজার দিকে। আজকে দুপুরটা শীত শীত নয়, বাতাস এখন উষ্ণ। রাহেলার ঘরটা সেদিনের চাইতে নির্জন, নিশ্চিন্ত, আবছা। ঠিক অমনি করে মৃদু কণ্ঠে কথা বলতে আরম্ভ করলেন। তেমনি করে বলতে শুরু করলেন জীবনে তিনি কে চেয়েছিলেন, আর জীবন তার পরিবর্তে তাকে কি দিয়েছে। এমন অভিজ্ঞতা বর্ণনা করলেন যার কোনোদিনও কারোর কাছে রেজা শোনেনি, এবং এরকম অভিজ্ঞতা যে হতে পারে সে ধারণাও তার কোনোদিনও ছিল না। দুপুর গড়িয়ে বিকেল এলো। ঠিক তেমনি করে কাঁপা পায়ে উঠে রেজার মুখটা দু হাতে গ্রহণ করে চুমু খেলেন বারবার। বিড়বিড় করে কি বলতে চাইলেন। মন্ত্রের মতো অস্ফুট কথাগুলো বেরিয়ে এসে রেজার দুই ঠোঁটে উত্তপ্ত চিহ্ন রেখে যেন রক্তের সঙ্গে মিশল। কিন্তু দীর্ঘস্থায়ী চুম্বনের শেষে যেন ভূমিকম্প হলো। সেই প্রচণ্ড ঝড়টা রেজার পাঁজর ভেঙে বেরিয়ে এলো। এই প্রথম সে প্রতিচুম্বন করল। দৈত্যের মতো শক্তিতে আঁকড়ে ধরল রাহেলাকে। উদ্ধত ছেলেটার অস্থির হাত খুঁজছে খুঁজছে, যন্ত্রণাবিদ্ধ হাত, অস্থির অস্থির ও অনুসন্ধিৎসু। কম্পমান, অস্থির, অনুসন্ধিৎসু এবং যন্ত্রণাবিদ্ধ। ওর নতুন পাওয়া বিবেক তখন যেন দেহের বাইরে মুহ্যমান হয়ে মুখ থুবড়ে পড়ে আছে। ওর সেই রক্তাক্ত, আহত, মুমূর্ষু বিবেকটা ডাস্টবিনে ফেলে দিয়ে এলো। রেজার চোখের সামনে সেই শায়িত নগ্ন নারী দেহ যেন দুলছে, কাঁপছে, এক এবং অনন্য, ঈশ্বরের অভিন্ন সত্তার মতো। সে ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে একটি রাগত, ভীত, তীক্ষ্ণ চিৎকার ক্রুদ্ধ তীব্র দৈববাণীর মতো কান ফাটানো গর্জন করে উঠল, না না না! 4 বছরের বাচ্চা মেয়েটি কখন ঘুম ভেঙে গিয়ে থাকতে থাকতে এই তীব্র চিৎকার করেছে, আর তখনও সামনে হাত পা ছুড়ে চিৎকার করছে, না না না! আকাশ থেকে বাজ পড়লেও অত বিস্মিত হতো না ওরা। উলঙ্গ নারী দেহটি দুহাতে মুখ ঢেকে বসে রইল। ছেলেটি দ্রুত বেরিয়ে এলো এবং ডাস্টবিনে ফেলে দেয়া তার রক্তাক্ত বিবেকটি তুলে নিল পরম যত্নে। এখানেই শেষ হলো আজকের গল্প, হাসান আজিজুল হকের লেখা একটি আত্মরক্ষার কাহিনী। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।
আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।